বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অনন্য মাইলফলক জুলাই গণঅভ্যুত্থান। অসীম সাহসী ছাত্র জনতার আন্দোলনে পতন ঘটে টানা ১.৫ দশকের শাসক ও স্বৈরাচারী শেখ হাসিনার। মুক্তি পায় গণতন্ত্র ও মানবাধিকার। বিপরীতে হাজারেরও বেশি ছাত্র জনতার তাজা রক্তে রঞ্জিত হয় রাজপথ। আর বিশ্বের অনেক দেশ কাঁপিয়ে দেয়া জেন-জি প্রজন্ম সফল হয় বাংলাদেশেও। ২৪-এর তারুণ্য আর জনমানুষের সেই বীরত্বগাথা তুলে ধরেছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। জুলাই অভ্যুত্থান অনেকের কাছে যা বাংলার বর্ষা বিপ্লব। মাত্র ৩৬ দিনের ছাত্র জনতার আন্দোলনে পতন ঘটে ১.৫ দশক ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনার। এই আন্দোলনের শুরু ২৪শে জুলাইয়ের প্রথম দিন। সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা বাতিলের নিরীহ এই আন্দোলন খুবই অল্প সময়ের মধ্যেই হয়ে ওঠে সহিংস। ২০১৮-তে বাতিল হওয়া কোটা ব্যবস্থা উচ্চ আদালতের রায়ে বহাল হলে ২৪ সালের ৬ জুলাই থেকে বাংলা ব্লকেট ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক বাংলা ব্লকেটেই স্থবির হয়ে যায় পুরো রাজধানী, অচল হয় সড়ক মহাসড়ক। সব কয়টি সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে। তাদের সাথে যোগ দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়। দাবি আদায়ে ১৪ জুলাই রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ওই দিন রাতেই হয় অভিশপ্ত এক সংবাদ সম্মেলন। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই? শেখ হাসিনার এমন অপমানসূচক বক্তব্য যেন আগুনে ঘি ঢালে। মাঝ রাতে ১.৫ দশকের মধ্যে প্রথমবারের মতো সরাসরি শেখ হাসিনার বিরুদ্ধে উত্তাল ঢেউ ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের এমন প্রতিবাদ যেন কোনোভাবেই মেনে নিতে পারেনি প্রতাপশালী সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ। ১৫ জুলাই সকালে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। হেলমেট পরিহিত অবস্থায় শাসকের পেটোয়া বাহিনী লাঠি, রড আর আগ্নেয়াস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে নিরীহ শিক্ষার্থীদের উপর। মুহূর্তেই প্রতিটি বিশ্ববিদ্যালয় হয়ে উঠল রণক্ষেত্র। আন্দোলনের শুরু ও তীব্রতা রাজধানী কেন্দ্রিক হলেও শিক্ষার্থীদের রক্তে মাটি ভিজে যাবার প্রথম ঘটনা ১৬ জুলাই রংপুরে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ দুহাত প্রসারিত করে স্বৈরাচারের গুলিকে আহ্বান করে আত্মদানের দৃশ্য প্রেরণা হয়ে আসে আন্দোলনকারীদের জন্য। আবু সাইদ হয়ে উঠলেন আন্দোলনের এক প্রতীক। সারা দেশের সকল শিক্ষার্থী হয়ে ওঠেন আবু সাইদ। একই দিন চট্টগ্রামে প্রাণ হারান ছাত্রদল কর্মী ওয়াসিম। ১৬ জুলাই পুরো দেশে প্রাণ হারান মোট ৬ জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে পালিয়ে যেতে বাধ্য হয় ছাত্রলীগ। ১৭ জুলাই দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গায়েবানা জানাজা ও কফিন মিছিলে বাধা দেয় পুলিশ। বাধে সংঘর্ষ। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে হল খালি করার নির্দেশ দেওয়া হয়। ১৭, ১৮ এবং ১৯ এই ৩টি দিনে প্রিয় মাতৃভূমি হয়ে ওঠে বিভীষিকাময়। কমপ্লিট শাটডাউনের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর বেপরোয়া হয়ে ওঠে ছাত্রলীগ ও যুবলীগ। সাথে পুলিশ, র্যাব ও বিজিবি নির্বিচারে গুলি চালায়। মৃত্যুকূপে পরিণত হয় পুরো দেশ। এমন মৃত্যুর মিছিলে শুধু শিক্ষার্থী নয়, যোগ হয় সাধারণ মানুষও। এমনকি ঘরে বসে থাকা শিশু ও নারীরাও বাদ পড়েনি ঘাতকদের বুলেট থেকে। বিশ্বের অন্যান্য স্বৈরাচার বিরোধী আন্দোলনের জাদু বাস্তবতা যেন নেমে আসে বাংলাদেশে। প্রতিদিনই বাড়তে থাকে মৃত্যুর সংখ্যা, ১৯, ২৯ কিংবা ৬৬।
এ সবই যেন এক একটি প্রাণের হিসাব। বুক চিতিয়ে বন্দুকের সাথে যুদ্ধ চালানোর পাশাপাশি ছাত্র সমাজ তুলে ধরে নতুন এক প্রতিবাদের রূপ। গলি থেকে রাজপথ, সড়ক থেকে মহাসড়ক, প্রতিটি কোণায় আঁকা হয় গ্রাফিতি, যার মধ্য দিয়ে স্বৈরাচারকে দেয়া হয় প্রতিবাদের বার্তা। 21 জুলাই কোটা ব্যবস্থা বাতিল করে রায় দেয় সর্বোচ্চ আদালত। তখন আন্দোলন আর শুধু এই ইস্যুতে না থেকে ছাত্র জনতার খুনিদের বিচারের দাবিতে রূপ নেয়। শরিকদের সাথে বৈঠকের পর 29 জুলাই জামাতে ইসলামীকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ। এটি যেন পুরো ঘটনাকে অন্যদিকে নেবার চেষ্টা। আর 30 জুলাই ঘোষণা করা হয় রাষ্ট্রীয় শোক। ছাত্র জনতা সেই ভণ্ড শোকের ঘোষণাকে প্রত্যাখ্যান করে নিজেদের ফেসবুক প্রোফাইল লাল রঙে রাঙিয়ে দেয়। টেকনাফ থেকে তেতুলিয়া, গোটা দেশ যেন এক রক্তাক্ত ক্যানভাস। 33 জুলাই ঘোষণা আসে দ্রোহযাত্রা কর্মসূচি। ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, সংস্কৃতি কর্মী থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষ যেন নেমে আসে রাজপথে। 34 জুলাই ছিল অসহযোগ আন্দোলনের প্রথম দিন। বাংলার আকাশে আবারও শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। এ যেন স্বৈরাচারের শেষ মরণ কামনা। একদিনেই শতাধিক মানুষকে গুলি করে হত্যা করা হয়। কিন্তু জনতার চোখ থেকে ভয়ের শেষ বিন্দুটিও তখন উড়ে যায়। বুলেটের সামনে মানুষ বুক পেতে দিচ্ছিল আর গাইছিল মুক্তির গান। কোটি মানুষের আবেগকে শ্রদ্ধা জানিয়ে 34 জুলাই শহীদ মিনারে শুরু হয় জমায়েত। লক্ষ লক্ষ মানুষের জমায়েত জানান দেয় ফ্যাসিস্টের শাসন বাংলাদেশের মানুষ আর চাচ্ছে না। 5 আগস্ট ভোর থেকেই রাজধানীর প্রবেশ পথগুলোতে জড়ো হতে থাকে জনতা। যাত্রাবাড়ী ও উত্তরার আব্দুল্লাপুরে লক্ষাধিক মানুষের হুঙ্কারে কম্পিত হয় রাজধানীর বাতাস। সকাল 11টার পর রাজধানীর প্রবেশ পথগুলো থেকে গণভবনের দিকে এগোতে থাকে লাখ লাখ মানুষ। এক পর্যায়ে পুরো বাংলাদেশে যেন যোগ দেয় এই মিছিলে। কোটি মানুষের এই হুঙ্কার মুহূর্তেই পৌঁছে যায় গণভবনে। প্রাণ বাঁচাতে ক্ষমতা ছেড়ে পালিয়ে যান স্বৈরাচারী শেখ হাসিনা। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে নতুন ইতিহাস রচিত হয় বাংলাদেশে। এটি সাধারণ ক্যালেন্ডারের কোনো দিন ছিল না। এই দিনটি ছিল দীর্ঘ অন্যায়ের অবসান ঘটিয়ে ছাত্র জনতার রক্ত কিনা চিরভাস্বর 36 জুলাই। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা ও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য সুদৃঢ় করতে বুধবার প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পরাজিত ফ্যাসিস্টদের রুখতে জুলাই বিপ্লবের চেতনাকে বাঁচিয়ে রাখার আহ্বান জানান। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়। শহীদদের স্মরণ শুধু একটি দিন বা মাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিদিন তাদের আত্মত্যাগকে স্মরণ করার আহ্বান জানান রিজভী। বলেন, শহীদদের আদর্শই তরুণ প্রজন্মকে জাগিয়ে রাখবে, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচার, ফ্যাসিবাদ কিংবা গণবিরোধী শক্তি আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আমি চীনের প্রাচীর দেখিনি, আমি আবু সাইদের বুক দেখেছি। চীনের প্রাচীর দাঁড়িয়ে থেকে কি করে গুলি খায় সেই দৃশ্য আমি দেখেছি। আমি হিমালয় পর্বত দেখিনি। আমি ওয়াসিম আকরাম চট্টগ্রামের হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে থেকে কি করে তপ্ত বুলেটকে নিজের বুকের মধ্যে বরণ করতে হয় সেইটি আমি শুনেছি, সেইটি আমি দেখেছি। কোনো অগণতান্ত্রিক স্বৈরাচারী কোনো শক্তির যাতে আর আগমন না ঘটতে পারে, তাই তাদের স্মৃতি একটি মাসের জন্য নয়, একটি দিনের জন্য নয়। আমি তাই বলেছি, সব কটা জানালা খুলে দাও, তারা আসবে, তারা আমাদেরকে জাগিয়ে রাখবে। রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার 10 বছর পূর্ণ হলো আজ। দিনটির স্মরণে নানা কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। 2016 সালের 1 জুলাই
রাতে হোলি আর্টিজানে নৃশংস হামলা চালায় একদল সশস্ত্র জঙ্গি। সেই হামলায় প্রাণ হারান ২০ জন। এই ঘটনায় গুলশান থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। ২ বছরের বেশি সময় তদন্তের পর ২০১৮ সালের ২৩ জুলাই পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট আদালতে অভিযোগপত্র জমা দেয়। এরপর ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল রায় ঘোষণা করে। ৮ আসামির মধ্যে ৭ জনকে মৃত্যুদণ্ড আর ১ জনকে খালাস দেওয়া হয়। পরে হাইকোর্ট ৭ জনের মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয়। বর্তমানে মামলাটি আপিল শুনানির অপেক্ষায় রয়েছে। নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস বা ডিজিটাল অর্থনীতিতে রূপান্তরের চূড়ান্ত ধাপে বাংলাদেশ। এজন্য সারা দেশে বাধ্যতামূলক চালু হয়েছে সর্বজনীন আন্তঃলেনদেন ব্যবস্থা বাংলা কিউআর, যার সর্বোচ্চ খরচ হাজারে 11.5 টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা, এর ফলে আর্থিক লেনদেনে ঠেকানো যাবে প্রতারণা। ব্যাংকাররা বললেন, বাংলা কিউআর যেমন স্বচ্ছতা আসবে, তেমনি কমবে দুর্নীতি, বাড়বে রাজস্ব। অনুপ অধিকারীর প্রতিবেদন। মানি ব্যাগ হয়তো থাকবে না, আর বিলীন হয়ে যাবে নতুন কিংবা ময়লার ছেঁড়া ফাটা কাগজের নোট। সবকিছুই হবে অতীত, কারণ একটি মাত্র কিউআর কোডের ছোঁয়ায় সেকেন্ডে হয়ে যাবে সব লেনদেন, যেটি বাংলা কিউআর। একটি মাত্র বাংলা কিউআর কোড থাকলেই যে কোনো ব্যাংকিং বা এমএপএস অ্যাপ থেকে সরাসরি বিক্রেতার অ্যাকাউন্টে টাকা চলে যাবে মুহূর্তেই। অর্থাৎ বাংলা কিউআর ব্যবহার করলে একজন ব্যবসায়ী একটি কিউআর কোড দিয়েই যে কোনো ব্যাংক বা এমএপএস এর গ্রাহকের কাছ থেকে পেমেন্ট নিতে পারবেন। আলাদা আলাদা ব্যাংক বা এমএপএস এর গ্রাহকের সামনে ওই ব্যাংক বা এমএপএস এর কিউআর কোড দিতে হবে না। বাংলা কিউআরটা এইটা আমরা মনে করি হয়তো ইকোনমিতে একটা পজিটিভ একটা গেম চেঞ্জার হিসাবে কাজ করতে পারে, যদি সবাই সহযোগিতা করে। আমি সবার সহযোগিতা চাই। আমরা যদি আমাদের ট্রানজ্যাকশনকে একটা ক্যাশলেস অবস্থায় নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে গভর্নেন্স ইস্যু এবং আদার ইস্যুসগুলো, এই যে ট্যাক্সে যেই সমস্ত অ্যানামলিজ আছে, এগুলো আশা করি দূর হবে। বাংলা কিউআর পুরোপুরি চালু হলে টাকা ছাপানো আর ব্যবস্থাপনায় বছরে যে 20,000 কোটি টাকা খরচ হয়, সেটি পুরোপুরি কমানো না গেলেও সিংহভাগ সাশ্রয় হবে বলে মনে করেন ব্যাংক কর্তারা। যদি ক্ষুদ্র পর্যায়ে যখন আপনি যে পেমেন্ট যদি আপনার এই বাংলা কিউআরের মাধ্যমে নেন, সেখানে যদি এই চার্জটা কাটা যায়, তাহলে তো এটা একটা বড় ইম্প্যাক্ট তো আছে। এবং আমরা কিন্তু জানি প্রায় 18 থেকে 20,000 কোটি টাকা আমাদের সার্কুলেশনে, আপনি যেটা বললেন যে খরচ আছে, সেখান থেকে কিন্তু আমাদের একটা সিগনিফিকেন্ট সেভিংস হতে পারে। এবং এই বাংলা কিউআর আজকে করার মূল উদ্দেশ্য কিন্তু আলটিমেটলি ট্যাক্স নেটটা বাড়ানো। এবং ওকে ওয়ালেট কিন্তু আমরা এই ক্ষেত্রে আমরা বাকি বড় অপারেটরের সাথে অলরেডি একজন বড় অপারেটরের সাথে আমরা কিছু অ্যারেঞ্জমেন্ট অলরেডি সাইন আপ করে ফেলেছি এই গতকাল। আমরা এটা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি এবং আমি অনেক ধন্যবাদ দিতে চাই আমাদের সেন্ট্রাল ব্যাংক, আমাদের মাননীয় অনারেবল গভর্নরকে। এইভাবে সিরিয়াসলি না করলে কিন্তু এটা হতো না। শুধু বড় শপিং মলের সুপার শপগুলোতেই নয়, সবাই এগিয়ে এলে ফুটপাতের চায়ের দোকান থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে সবজি আর মুদি দোকানেও পৌঁছে যাবে বাংলা কিউআর কোড। এমনটাই বললেন সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। বাংলা কিউআরটা আমরা অনেক আগেই শুরু করেছি এবং আমরা আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চকে বলা হয়েছে, ব্রাঞ্চ বলতে আমার 979টা ব্রাঞ্চকে বলা হয়েছে যে মিনিমাম 20টা করে তারা যাতে মার্চেন্ট অ্যাকুয়ার করার চেষ্টা করে, যেটা সিঙ্গাপুরে আছে, মালয়েশিয়ায় আছে। এটা কিন্তু একটা বিরাট উদ্যোগ। আমাদের খুচরা টাকা পয়সা লাগবে না, মুদিখানায় এতে ওতে পুরো জায়গায় এটা লাগতেছে না। একটা জিনিস আমি এখানে হাইলাইট করতে চাইবো থ্রু ইয়োর 71 টিভির মারফতে, গ্রাহকরা যারা দেখছে, এটা কিন্তু কেয়ারফুল হতে হবে। এইটা সিকিউর যাতে থাকে সেই ব্যবস্থা নিতে হবে। গত 1 এপ্রিল সব ব্যাংক ও আর্থিক সেবা প্রদানকারীকে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশ দেয় 30 জুনের মধ্যে প্রতিটি ব্যবসায়িক স্থান থেকে নিজস্ব কিউআর কোড সরিয়ে সেখানে বাংলা কিউআর বসাতে। এই কাজে ব্যর্থ হলে সর্বোচ্চ 30 লাখ টাকা পর্যন্ত জরিমানার মুখে পড়তে হবে প্রতিষ্ঠানগুলোকে। অনুপ অধিকারী, তরুণ, 71, ঢাকা। রাজধানী ঢাকায় আবারও বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। মঙ্গলবার 180 জন এই রোগ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শিশু হাসপাতালে আছেন আমাদের সহকর্মী মামুন হোসাইন। বাকি তথ্য তার কাছ থেকে জেনে নেব। মামুন, শিশু হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন? বর্তমানে কতজন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, আর চিকিৎসকরা কি ধরনের পরামর্শ দিচ্ছেন? আমি কিন্তু সকাল থেকেই এই রাজধানীর শ্যামলীর যে শিশু হসপিটাল রয়েছে এখানে আমি রয়েছি, খোঁজ খবর রাখছি। এখানে কিন্তু প্রায় প্রতিদিনই ডেঙ্গু রোগীও কিন্তু অনেকেই ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন। বেশিরভাগই ঢাকা থেকে ভর্তি হয়েছেন। আপনাকে আরও জানিয়ে রাখতে চাই যে বর্ষার শুরু থেকেই কিন্তু ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত প্রায় 10,000-এর উপরে কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়েছে। তার মধ্যে কিন্তু 18 জন মারা গেছে। 5,000 রোগী এখন পর্যন্ত প্রায় 6 কিন্তু রোগী বিভিন্ন হসপিটালে ভর্তি রয়েছেন। তো ডাক্তারদের সাথে মামুন, আমরা নিশ্চয়ই ফিরবো পরবর্তীতে আপনার কাছে। আপনি শিশু হাসপাতাল থেকে ডেঙ্গু রোগীর খবর জানিয়ে দিচ্ছিলেন। দর্শক সহকর্মী মামুন হোসাইন আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ। 105 বছর পার করল প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারের প্রতিপাদ্য গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ এই বিদ্যাপীঠকে সামনে এগিয়ে নিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ প্রশাসন। পূর্ণাঙ্গ গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কাজ চলছে। বিস্তারিত রায়হান কবিরের প্রতিবেদনে। সবুজের সামনে লাল ইটের কার্জন হল, টিএসসি, ছাত্র রাজনীতির প্রাণকেন্দ্র, মধুর ক্যান্টিন, দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন ও লড়াই সংগ্রামের তীর্থস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়। 1 জুলাই প্রাণের এই বিশ্ববিদ্যালয়ের 105তম প্রতিষ্ঠাবার্ষিকী। গৌরবের 100 বছর পেরিয়ে আজও রাষ্ট্রের প্রান্তিলগ্নের দিক নির্দেশক ও শিক্ষার মডেল হিসেবে ঢাকার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে বিদ্যাপীঠ। অপরাজেয় বাংলার দৃপ্ত অবয়ব, সন্ত্রাসীদের বিরুদ্ধে চোখ রাঙায় রাজু ভাস্কর্য। এটি কেবল একটি প্রতিষ্ঠান নয়, এর সাথে জড়িয়ে আছে বাঙালির আত্মপরিচয় ও বাংলাদেশের অস্তিত্বের স্পন্দন। 1971 সালের 1 জুলাই মাত্র 3টি অনুষদ, 12টি বিভাগ, 60 জন শিক্ষক, 877 জন শিক্ষার্থী ও 3টি হল নিয়ে যাত্রা শুরু করা এই বিশ্ববিদ্যালয়ে আজ 2000 শিক্ষক, 37,000-এরও বেশি শিক্ষার্থী। দেশ গড়তে অবিরাম কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এই বিশ্ববিদ্যালয় নোবেল লড়াই তৈরি করেছে, এই বিশ্ববিদ্যালয় অসংখ্য গুণীজনকে তৈরি করেছে, অসংখ্য দেশে বিদেশে ছড়িয়ে আছে। আমরা বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যাওয়া অনেক চ্যালেঞ্জ আমাদের আছে, সেগুলোকে মোকাবেলা করে সেগুলোকে সাথে নিয়ে চলার চেষ্টা করছি। তবে এবছরের প্রতিপাদ্য যথার্থ হলেও উচ্চশিক্ষার মানদণ্ড পূরণে বেগ পেতে হবে বলে মনে করেন এই অধ্যাপক। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বাজেটের একটি ঘাটতি আছে, ফলে দেখা যাচ্ছে যে রিসার্চে প্রকৃত অর্থে যেটুকু এফোর্ট দেওয়া দরকার সেই এফোর্টটি কিন্তু শিক্ষকরা বা বিশ্ববিদ্যালয় ছেড়ে দিতে পারে না। ফলে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে এই বিষয়টি একটি প্রতিবন্ধকতা হিসেবে দেখা যাচ্ছে। প্রতিষ্ঠার 105তম বার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা সহ চলছে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি। শত সীমাবদ্ধতা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয় এখনও লাখো তরুণের স্বপ্নের একটি ঠিকানা। এখানে ভর্তি হওয়া মানে শুধু একটি ডিগ্রি অর্জন নয়, ইতিহাসের অংশ হয়ে থাকা। এখানকার প্রতিটি ধূলিকণা এখনও সাহস, দৃঢ়তা এবং সংগ্রামের গল্প বলে যাচ্ছে। শুভ জন্মদিন ঢাকা বিশ্ববিদ্যালয়। রায়হান কবির, 71, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন চলছে। সেখানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন শিক্ষাবিদ এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। আমরা সরাসরি শুনবো তার কথা। প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ ও প্রাণঢালা অভিনন্দন। ধন্যবাদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী সাথে মূল প্রবন্ধ উপস্থাপনের জন্য। এবার আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাষ্ট্রীয় সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ সাদিক কাইমকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষক আজকের আলোচনা সভায় উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য, আমাদের শ্রদ্ধেয় অভিভাবক এবং দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যিনি সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলেন, যিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, ক্যাম্পাসের মধ্যে যখন গণরুম গ্যাসরুম কালচার তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদেরকে নিপীড়ন করা হচ্ছিল, সেই সময়ে যিনি সবসময় শিরদাঁড়া উঁচু রেখে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছেন এবং সর্বশেষ জুলাই বিপ্লবের সেই কঠিন সময়গুলোতে যিনি শিক্ষার্থীদের পাশে ছিলেন, ইন্টারনেট ব্ল্যাকআউট এবং দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন চলছে। আমরা এতক্ষণ সেখানে সরাসরি যুক্ত ছিলাম। দিনভর নানা আয়োজন রয়েছে, আমরাও নিশ্চয়ই সেসব খবর আপনাদেরকে জানাবো। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে তিনি ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে নতুন কর্মপন্থা ঠিক করার পরামর্শ দিয়েছেন। শুধু সার্টিফিকেট নির্ভর না রেখে কর্মদক্ষতা ও প্রায়োগিক শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্প প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়িয়ে ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়া সহযোগিতা জোরদারের বিষয়টি দ্রুত বাস্তবায়ন করা জরুরি। জানান, প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় শিক্ষা কারিকুলামে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি। ফলে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে এআই ও অটোমেশনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রচলিত শিক্ষা কারিকুলামে আধুনিক ও সময়োপযোগী করার কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। যেমনটি বলছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন। সেখানে আছেন সহকর্মী রায়হান কবির, যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রায়হান, প্রতিষ্ঠা বার্ষিকীর নানা আয়োজন তো চলছে, আজ সারাদিন কি কি আয়োজন রয়েছে জানাবেন। আমরা এখন বর্তমানে একটি আলোচনা সভা চলছে। আলোচনা সভা শেষ হওয়ার পর এরপর একটি কনসার্টের আয়োজন হবে। দুপুর 2টা থেকে কনসার্ট চলবে সন্ধ্যা 7টা পর্যন্ত। 7টাকে হয়তো বা এক্সটেন্ড করে 9টা পর্যন্ত নিয়ে যেতে পারে। কনসার্টে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অ্যালুমনাই অ্যাসোসিয়েশন রয়েছে, অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এটি আয়োজন হচ্ছে। এখানে চিরকুট, সোনার বাংলা এবং ওয়ারফেজের যে মূল সিঙ্গার রয়েছেন তিনি সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যান্ড থাকবেন, তারা গান গাইবেন। এরপর বিকেলে ডাকসু কর্তৃক আরেকটি সেমিনার আয়োজন করেছে। সেখানেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য রয়েছেন তিনি থাকবেন এবং পাশাপাশি ডাকসুর যে নেতারা রয়েছেন তারা থাকবেন এবং জুলাই অভ্যুত্থানে অংশ রাখা বিভিন্ন নেতৃত্বরাও থাকবেন। এছাড়া এখনকার যে এটা আলোচনা সভাটা হচ্ছে, এখানে সিরাজুল ইসলাম চৌধুরী ছিলেন, তিনি কথা বলেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কিছুক্ষণ আগে বলেছেন। তারা দুজনেই যেটি বলছেন যে দেশ গড়ার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবদান সেটি অনস্বীকার্য এবং সেই অবদান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনেও অক্ষুণ্ণ রাখবে এবং তার জন্য দরকার রাষ্ট্র এবং দেশবাসী সকলের সমর্থনে হয়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানচিত্রে তাদের নাম আরো উজ্জ্বল করতে পারবে। যে প্রতি বছর যে কিউএস র্যাঙ্কিংটা বের হয়, সেই কিউএস র্যাঙ্কিং এ বিশ্ববিদ্যালয়ের যে ধাপটা রয়েছে সে ধাপ হয়তো বা সামনের সময়গুলোতে এগিয়ে নিয়ে যেতে পারবে। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে। রায়হান, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম আজকের আয়োজন সম্পর্কে। আপনি আছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও কথা হবে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী রায়হান কবির যুক্ত ছিলেন এতক্ষণ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ডিএমপির 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র এবং 2টি পুলিশ লাইন স্থাপনের জন্য নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানালেন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। এছাড়াও 3টি ডিসি অফিস স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
সকালে পূর্বাচলে পুলিশ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন পুলিশের মহাপরিদর্শক। আইজিপি জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্পের বিভিন্ন সেক্টরে 41টি পুলিশ বক্স স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এলাকাটি ডিএমপির অধীনে এনে এখানে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কার্যক্রম পরিচালিত হবে বলেও জানান তিনি। এছাড়া পূর্বাচল নতুন শহর প্রকল্পের জন্য পুলিশের প্রায় 6,524 জন জনবল সৃষ্টির প্রস্তাব বিবেচনায় রাখা হয়েছে বলেও নিশ্চিত করেন আইজিপি। পূর্বাচলে রাজুকের মেকানিক্যাল স্ট্যাকইয়ার্ডে বরকাউ পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন পূর্বাচলকে কেন্দ্র করে বর্তমান সরকারের সুদূর প্রসারী চিন্তাভাবনার পরিচয় বহন করে। এর মাধ্যমে মেগাসিটি ঢাকার আয়তন ও কলেবর যেমন বাড়বে, তেমনি নাগরিক সুযোগ সুবিধা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতিও একটি সুসংগঠিত কাঠামো পাবে। দেশের বিভিন্ন স্থানে আজ দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে, এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিকে আগামী 24 থেকে 48 ঘন্টায় ব্রহ্মপুত্র অববাহিকার নিচু এলাকাগুলোতে স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। লালমনিরহাটে তিস্তার পানি গত শুক্রবার থেকে বাড়তে শুরু করে, তবে পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে। এদিকে তিস্তা ধরলায় দেখা দিয়েছে ভাঙন। বন্যা ও ভাঙনের সবশেষ অবস্থা জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, যেমনটি আমরা জানছিলাম যে তিস্তার পানি গত শুক্রবার থেকে বাড়তে শুরু করেছে, তো এখন কি পরিস্থিতি সেখানে এবং পানি উন্নয়ন বোর্ড কি বলছে এ নিয়ে? লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার নিচে রয়েছে, আর ধরলার পানিও বিপদসীমার নিচে রয়েছে। তবে ধরলার পানি যে যত সময় জড়িয়ে যাচ্ছে কমার সঙ্গে সঙ্গে সহরক্ষা বাঁধে দেখা দিয়েছে বিভিন্ন স্থানে ফাটল, এবং এই ফাটলের জন্য পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন স্থানে তারা জিও ব্যাগ দিয়ে কাজ করছে। যে ধরলা নদী ভাঙনের কারণে যে পানি উন্নয়ন বোর্ড তারা জরুরি ভিত্তিতে যে কাজ তারা সম্পূর্ণ করছে। তবে তিস্তার ক্ষেত্রে যদি আমরা বলি যে তিস্তাও বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। তবে আমি স্থানীয় যদি যে এখানে পানি উন্নয়ন বোর্ডের যে এখানে কাজ করছে ভাঙন রোধে, আচ্ছা আপনারা এখানে কি কাজ চালাচ্ছেন? আপনারা জেনে থাকবেন যে এটি ধরলার ইটাপোতায় এটি হচ্ছে সহরক্ষা বাঁধ। এই বাঁধটি যদি ভেঙে যায় তাহলে লালমনিরহাট পৌরসভা সহ বেশ কয়েকটি ইউনিয়ন কিন্তু মানুষ পানিবন্দী হয়ে পড়বে। সেই কারণে এটি যখনই ভাঙা শুরু করে এখানকার সদস্য সচিব হাসান আলী, তার বাড়ি এখানে, সে তাৎক্ষণিক আমাদের লালমনিরহাট জেলার দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলুকে জানালে তিনি তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেন এবং পানি উন্নয়ন বোর্ডের উদ্বোধন কর্তৃপক্ষ এখানে এসে তড়িৎ গতিতে ইমার্জেন্সি এখানে ব্যাগ ফেলাচ্ছে এবং এটিকে রক্ষা করার জন্য যা যা করণীয় সেটি কিন্তু তারা করছে, এবং গ্রামবাসীও এখানে তারা সহযোগিতা করছে এবং তারা মনে প্রাণে চাচ্ছে এই বাড়তি যাতে না ভাঙে। মিলন, আমরা আপনার কাছ থেকে জানছিলাম সেখানকার পরিস্থিতি, আপনি খোঁজ খবর রাখছেন, নিশ্চয়ই আমরা আবারও যুক্ত হব পরবর্তীতে। দর্শক সহকর্মী মিলন পাটোয়ারি আমাদের সাথে লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন সেখানকার বন্যা পরিস্থিতির খবর নিয়ে। 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটে পটুয়াখালীর কলাপাড়া সহ দক্ষিণাঞ্চলের উন্নয়ন সহ 9 দফা দাবিতে 30 কিলোমিটার দীর্ঘ মানববন্ধন চলছে। সকাল 10টায় শুরু হয়েছে মানববন্ধন, চলবে দুপুর 12টা পর্যন্ত। কলাপাড়ার কুয়াকাটাগামী 6 লেন পায়রা বন্দর সড়ক থেকে কুয়াকাটা 0 পয়েন্ট পর্যন্ত 30 কিলোমিটার ব্যাপী মহাসড়কে এই মানববন্ধনে দলমত নির্বিশেষে অন্তত 1.5 লাখ মানুষ অংশ নিয়েছে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, জাতীয় বাজেটে বরিশাল বিভাগকে অবহেলিত রেখে বাজেট পাশ করা হয়েছে। তাই জাতীয় বাজেটে কুয়াকাটা থেকে ভাঙা পর্যন্ত 6 লেন সড়ক নির্মাণ, পর্যটন শিল্পের বিকাশে কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, কুয়াকাটায় বিমানবন্দর নির্মাণ, পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু করা, ভাঙা রেল স্টেশন থেকে কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগ স্থাপন সহ 9 দফা দাবি জানাচ্ছেন তারা। 1000 কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জ মেডিকেল কলেজের
হাসপাতাল ভবন নির্মাণ শেষ হয়েছে, কিন্তু চালু হচ্ছে না কার্যক্রম। এতে ক্লিনিক্যাল ক্লাস থেকে বঞ্চিত হচ্ছেন অন্তত 350 শিক্ষার্থী। পাশাপাশি এলাকাবাসী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতাল চালুর দাবিতে 1 সপ্তাহের বেশি সময় আন্দোলন করছে শিক্ষার্থীরা। কর্তৃপক্ষ বলছে, লোকবল অনুমোদন না হওয়ায় হাসপাতাল চালু করা যাচ্ছে না। শহীদ নূরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। 2021 সালে অস্থায়ী ক্যাম্পাসে 50 জন শিক্ষার্থী নিয়ে সুনামগঞ্জ মেডিকেল কলেজের যাত্রা শুরু। 2023 সালে এটি সদর উপজেলার মদনপুরে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর হয়। এরই মধ্যে ক্যাম্পাসে 500 শয্যার হাসপাতাল নির্মাণের জন্য 10 তলা ভবনের কাজ শেষ হয়েছে, কিন্তু হাসপাতালের কার্যক্রম চালু হচ্ছে না। এতে হাতে কলমে ক্লাস করতে পারছে না শিক্ষার্থীরা। হাসপাতাল চালু ও প্রশাসনিক অব্যবস্থাপনার প্রতিবাদে গত 22শে জুন থেকে ক্লাস বর্জন করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। হসপিটালে আমার মর্নিং থেকে ইভিনিং পর্যন্ত আমার ওয়ার্ক করার কথা, কিন্তু এই সুবিধাটা আমি পাচ্ছি না, যেটা আমার অন্যান্য ফ্রেন্ডগুলো অন্য মেডিকেলে পাচ্ছে। আমরা আশা করছি কর্তৃপক্ষ আমাদের প্লাস সাধারণ মানুষের আবেগ অনুভূতিকে গুরুত্ব দিয়ে হাসপাতাল দ্রুত চালু করবে। হসপিটাল চালু না হওয়ার কারণে আমাদের এখান থেকে 13 কিলোমিটার দূরে যে সদর হাসপাতাল রয়েছে, সেখানে গিয়ে আমাদের ক্লিনিক্যাল ওয়ার্ড ক্লাস করতে হচ্ছে। বারবার আশ্বাস পাওয়ার পরেও ফেব্রুয়ারি গেল, আমাদের এখন জুন মাস চলছে, জুন গিয়ে জুলাই মাস শুরু হচ্ছে, তাও আমরা এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ কোনো রোডম্যাপ পাইনি। সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জানান, অডিটোরিয়াম ছাড়া অন্য সব ভবন হস্তান্তরের জন্য প্রস্তুত। তারা কর্তৃপক্ষকে চিঠিও দিয়েছেন। আমরা পিডি মহোদয়ের সাথে যোগাযোগ করেছি হস্তান্তর নেওয়ার জন্য। উনি বলেছেন যে একটা ভবন, ধরেন এত বড় একটা ভবন হস্তান্তর নিলে সেখানে ইয়ার বিষয় থাকে যে এগুলো দেখাশোনা কি করবে কি দেখি। তো এই কারণে এখনো পর্যন্ত আমাদের কন্ট্রাক্টরই এই ভবনটা দেখভাল করতেছেন। ওনারা যখনই হস্তান্তর নেবেন তখন আবার এটা আমরা হস্তান্তর করে দিয়ে চলে আসবো। মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক জানান, হাসপাতাল চালু করতে শিক্ষক সহ 74 জন লোকবলের অনুমোদন চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ফাইল পাঠানো হয়েছে। 395 জন শিক্ষক এবং কর্মচারীর চাহিদা দিয়ে আমরা পাঠাইছি ফেব্রুয়ারি মাসের 26 তারিখে। সেখান থেকে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন দিতে মাত্র 74 জন। সেই 74 জন আবার চূড়ান্ত করে নাই। চূড়ান্ত না করে সংশোধনের জন্য আবার কি করছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে ফেরত পাঠাইছে। এটা এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে পার 4 শাখায় আছে, পার 4। বর্তমানে সুনামগঞ্জ মেডিকেল কলেজে 5টি ব্যাচে 350 জন শিক্ষার্থী আছেন। কলেজে 94 জন শিক্ষক থাকার কথা থাকলেও আছেন 52 জন। পিন্টু হাজং, 71। ময়মনসিংহ মেডিকেলে ক্যান্সার রোগীদের একমাত্র ভরসা কোবাল্ট 60 মেশিনটি। অচল 1 দশকেরও বেশি সময়। একমাত্র সিটি স্ক্যান মেশিনটিও বিকল। রোগীর স্বজনরা বলছেন, এক্স-রে ফিল্ম, আলট্রাসনোগ্রাম ও ওষুধ সরবরাহ সহ হাজারো সংকট রয়েছে ময়মনসিংহ মেডিকেলে। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। বাবুল হোসেনের তথ্য, অনুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগে 2015 সাল থেকে বন্ধ রয়েছে কোবাল্ট 60 মেশিন। এতে ক্যান্সার রোগীদের চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে এক্স-রে ফিল্ম সংকটে প্রতিদিনের চাহিদার বড় অংশই পূরণ করা যাচ্ছে না। সিটি স্ক্যান মেশিন বিকল থাকায় জরুরি রোগীদেরও ভোগান্তি বাড়ছে। এখানে অসুস্থ মানুষ যদি আসে, যে হয়রানি হয় উনি মারা যাবে এখানেই, উনি আর সুস্থ অবস্থায় ফিরে বাড়িতে যাইতে পারবো না। দেখা যায় নারী পুরুষ মিলা 100 জন নিয়ে দেয়, বাকি সবগুলো ঘুরে জায়গা, পরের দিন আবার দাঁড়ায়, আবার পরের দিনে আবার নতুন রোগী আছে, তাতে হয়রানি চলে। এখানে শুনি যে ফিল্ম নাই, মেডিসিন নাই, এরকম কথা শুনি। কেন সরকারি হসপিটালে তো সবকিছু থাকার কথা। আলট্রাসোনোগ্রাম পরীক্ষার ক্ষেত্রেও রয়েছে দীর্ঘ অপেক্ষা। সরকারি ওষুধের সরবরাহ কমে যাওয়ায় অধিকাংশ ওষুধ কিনতে হচ্ছে বাইরে থেকে। আমি 6 দিন ধরে আলতা করবার জন্য ঘুরতেছি। আমার কিডনিতে পাথর, আমার সব সময় বমি হয়, আমি খুবই অসুস্থ, আমি করতে পারতাছি না আলতাটা। কারণ একটা এক্সরে করতে আমরা 2-3 দিন ঘুরতে হয়। বিকালে এক্সরে রিপোর্ট নিয়ে জমা নিত, টাকা নিত, এখন নেয় না, বন্ধ, বুঝছেন। এরপর পদে পদে আপনি হয়রানি আর হয়রানি। এটা আমাদের জন্য অনেক ভোগান্তি। তো এটা হাসপাতালের কর্তৃপক্ষ এটা তাদের নজরে নেওয়া দরকার। ময়মনসিংহ মেডিকেলের রেডিওথেরাপি বিভাগের প্রধান জানান, এ নিয়ে বহুবার চিঠি চালাচালি করেও কোনো লাভ হয়নি, যে কারণে ক্যান্সার রোগীদের কেমোথেরাপি সেবা বন্ধ। স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি এটি ঠিক করার জন্য। যখন দেখা গেছে যে এটি আর ঠিক করা সম্ভব না, তখন এটিকে বিকল ঘোষণা করে
তারপরে মানে এটিকে যে কন্ডেমেশন বলে সরকারি ভাষায় সেটাকে করার জন্য চিঠি পাঠিয়েছি। আর হাসপাতালের সহকারী পরিচালক জানান, অর্থ বছরের শেষ দিকে কিছু সংকট দেখা দিয়েছে, তবে এটা সাময়িক। এটা অর্থ বছরের শেষ, হ্যাঁ, স্বাভাবিকভাবে এটা হচ্ছে 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল, রোগী থাকে 4000-এর মতো। আমরা সারা বছরই এই যে ফিল্মগুলা সেটা প্রোভাইড করতে যেয়ে দেখা যায় লাস্টের দিকে একটু আমাদের সরবরাহটা কম থাকে। 1000 শয্যার এই হাসপাতালে প্রতিদিন কয়েক হাজার রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। আল ইমরান, 71। দর্শক, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। আমরা সরাসরি শুনে নেব তার কথা। তার মধ্যে উনি হলেন টেকনিক্যাল, মিন্স টেকনিক্যাল, ভোকেশনাল, টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনিথিং টেকনিক্যাল, উনি হচ্ছেন সেইটার সবচেয়ে, উনি এটাকে সবচেয়ে বেশি লাইক করেন এবং এই টেকনিক্যাল সাবজেক্টটাকে উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ আমাদের দেশে যে জনসংখ্যা রয়েছে, এই জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে, হিউজ নাম্বার, এটা আমাদের ক্যাপিটাল, এটার উপরে উনি ইনভেস্টমেন্ট করছেন। কারণ পৃথিবীতে একমাত্র বাংলাদেশেই জনসংখ্যা বেড়েই চলছে, কমছে না, এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত। আর আমরা দেখতে পাই উন্নত বিশ্বে তাদের জনসংখ্যা হ্রাস পাচ্ছে। ইন দিস কেস আমরা টেকনিক্যাল এডুকেশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। টেক্সটাইল ইউনিভার্সিটি, এখানে গবেষণা উন্নত মানের হবে, এটা আমরা নিশ্চিত করতে চাই যে এটা আমাদের করতেই হবে, এর কোনো বিকল্প নেই। আমি এর আগেও একদিন এসেছিলাম, ভিসি সাহেবকে বলে গিয়েছিলাম যে আপনার কি কি প্রয়োজন এই টেক্সটাইল সেক্টরে, আমরা যেন সিরিয়াসলি ইনোভেটিভ, ক্রিয়েটিভ আমাদের শিক্ষার্থীরা করতে পারে সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য আমরা গভর্নমেন্ট থেকে এই কাজগুলো করব। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কথা আমাদের ইঞ্জিনিয়ার শাহ ইসলাম তুহিন সাহেব বললেন, ইয়েস, গভর্নমেন্ট এগুলিকে কঠিনভাবে এই বিষয়গুলিকে ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করছে। বিল্ডিংয়ের কথা বলা হয়েছে, বিল্ডিং একটা রয়েছে, যদি প্রয়োজন হয় আমরা বিল্ডিং আরেকটা দেব। মাত্র 650 ভর্তি হয়েছে, আমি মনে করি এর ক্যাপাসিটি আরো বাড়াতে হবে। আমাদের ওয়ার্ল্ড ডিমান্ড যদি আমাদেরকে ফুলফিল করতে এই সেক্টরে, অতএব উই নিড মোর ইঞ্জিনিয়ার্স, উই নিড মোর স্টুডেন্টস। শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের কথা শুনছিলাম আমরা সরাসরি যুক্ত হয়ে। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।